1938 সাল শিলং শহরে এক জরুরি সফরে পদার্পণ করেছেন সর্বভারতীয় কংগ্রেস দলের তৎকালীন সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বসু। অবশ্য তখনও তিনি নেতাজি হননি। আর শিলং শহর আপনারা জানেন এখন মেঘালয়ের রাজধানী, সে সময় ছিল আসামের অন্তর্গত। তার নেতাজি যেখানেই যান তার চারপাশ জুড়ে জনপ্রিয় এই নেতাকে দেখার জন্য সবসময় তৈরি হতো অগুন্তি মানুষের ভিড়। সেদিন শিলং শহরের মোপ্রেম হিন্দু মিশন প্রতিষ্ঠানের প্রাঙ্গণেও ছিল সেই একই দৃশ্য। নেতাজিকে ঘিরে চারিদিকে অজস্র অগুন্তি মানুষের ভিড়। আর সেই ভিড়ের মধ্যে থেকে নেতাজির সামনে হাজির হলো লাবণ অসমিয়া গার্লস হাই স্কুলের ছোট্ট একটি মেয়ে। মেয়েটির হাতে মুগা কাপড়ে তৈরি একটি ছোট্ট থলে। সেই থলেটিকে মেয়েটি নেতাজির হাতে সঁপে দিল। নেতাজি উৎসুক হয়ে জানতে চাইলেন, এতে কি আছে? মেয়েটি বলল, এতে ৭৫ টাকা আছে, আমি চাঁদা তুলেছি। নেতাজি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এত টাকা দিয়ে আমি কি করব? ছোট্ট মেয়েটি দ্রুত জবাব দিল, কেন? দেশের কাজে লাগাবেন। সদ্য কিশোরীর স্বতঃস্ফূর্ত সেই আবেগের সামনে সুভাষচন্দ্র অভিভূত হলেন। কিছুক্ষণ কথা বলতে পারেননি। পরে আদর করে মেয়েটিকে কাছে টেনে মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, সাহসী হও, দেশকে ভালোবাসতে শেখো। এই ছোট্ট মেয়েটি পরবর্তীকালে সকলের কাছে পরিচিত হন কল্পনা বড়ুয়া গুপ্ত নামে, যিনি ছিলেন আসামের তথা উত্তর পূর্ব ভারতের প্রথম মহিলা সাংবাদিক। নেতাজি এবং কল্পনা বড়ুয়া গুপ্তের এই গল্পটি আসামে বহুল প্রচারিত। এই গল্পটি থেকে বোঝা যায় যে আসামে নেতাজি সুভাষচন্দ্র বসুর জনপ্রিয়তা কতখানি গগনচুম্বী ছিল। আজও খবরের কাগজে লেখা হয়, 1938 সালে নেতাজির শেষ শিলং সফর জাতি ধর্ম নির্বিশেষে তার জনপ্রিয়তা এমন তুঙ্গে নিয়ে যায় যে আজাদ হিন্দ ফৌজে যোগদানের জন্য অনেক যুবক পাগলের মতো ছুটে গিয়েছিলেন। হ্যাঁ, 1938 সাল মানে তখনও আজাদ হিন্দ ফৌজ তৈরি হয়নি। দেশ স্বাধীন হতে তখনও 9 বছর বাকি। আর সেই 1938 সালে দেশভাগের অনেক আগেই নেতাজি সুভাষচন্দ্র বসু আসামকে নিয়ে এমন মাস্টার স্ট্রোক দিয়েছিলেন, যার ফলস্বরূপ কারো ক্ষমতা হয়নি আসামকে অন্য দেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করার। আসাম রয়ে গেছে স্বাধীন ভারতবর্ষের মানচিত্রে। কি সেই মাস্টার স্ট্রোক? হ্যাঁ, নেতাজির জন্মদিনে সেই গল্পই আপনাদের বলবো। তবে তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে 1938-এর আগে 1927 খ্রিস্টাব্দের 12ই জুন নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম আসামে পা রেখেছিলেন। শিলং শহরে তিনি উপস্থিত হয়েছিলেন। বস্তুত ব্রিটিশ বর্মা প্রদেশের, এখন যার নাম মায়ানমার, সেখানকার মান্দালয় জেল থেকে মুক্তির পর স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য ব্রিটিশ নজরবন্দি অবস্থায় সুভাষচন্দ্র বসু শিলং শহরে এসেছিলেন। ছিলেন 4 মাসেরও বেশি সময়। আর সেই সময়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ কাজটি হয়েছিল তা ছিল আসামের জনগণের সাথে সুভাষচন্দ্র বসুর একটা নিবিড় সম্পর্ক। ডাক্তার পুলিন বিহারী দেব, যিনি ছিলেন সে সময় শিলং শহরের একমাত্র MBBS ডাক্তার, তিনি সুভাষচন্দ্র বসুর স্বাস্থ্য পরীক্ষার কাজে নিযুক্ত হয়েছিলেন। আর কলকাতা থেকে মাঝে মধ্যেই শিলংয়ে গিয়ে ডাক্তার বিধানচন্দ্র রায় সুভাষচন্দ্র বসুর স্বাস্থ্য পরীক্ষা করতেন। তাছাড়া সে সময় আসামের 2 যুবনেতা তরুণ কুমার ফুকন এবং নবীন বরদলৈ সুভাষচন্দ্র বসুর সান্নিধ্যে এসেছিলেন। বলা বাহুল্য, সুভাষচন্দ্র বসুর অসুস্থতার জন্য তাকে ভালো মন্দ রান্না করে পাঠাতেন আসামের 2 স্নেহময়ী নারী। তাদের নাম বেগম আখতারুন্নেসা এবং কুসুম কুমারী গুপ্ত। এভাবেই আসামের সাথে সুভাষচন্দ্র বসুর হৃদয়ের সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়েছিল। আর সেই কারণেই 1938 সালে আসামের এক আহ্বানে, এক ডাকে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বার সেখানে পা রেখেছিলেন। না, তবে আরেকটি কারণ আছে, সে কারণটি কম আলোচিত। আমি এখানেই আপনাদেরকে বলে রাখি, সুভাষচন্দ্র বসু যখন ইংল্যান্ডে গিয়ে ICS পরীক্ষার জন্য যখন তিনি ফর্ম ফিল আপ করেন, সেই ফর্মে একটা প্রশ্ন ছিল যে ICS হবার পর তিনি ভারতের কোন কোন প্রদেশে সার্ভিস দিতে চান।
সেই কলামটি সুভাষচন্দ্র বসু পূরণ করেছিলেন 5টি রাজ্যের নাম দিয়ে। সেই 5টি রাজ্যের মধ্যে আসাম ছিল অন্যতম, অর্থাৎ তিনি আসামে সার্ভিস করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। এ থেকে পরিষ্কার বোঝা যায় যে গোড়া থেকেই আসামকে নিয়ে সুভাষচন্দ্র বসুর মনে একটা সফট কর্নার ছিল। যাই হোক, এসব কারণে এবং সর্বোপরি দেশের অখণ্ডতাকে রক্ষার জন্যই সময়ের দাবিতে প্রথমবার 1927 সালে আসামে আসার পর 1927 সালে 11 বছর পরে 1938 সালে যখন জাতীয় কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি স্বয়ং সুভাষচন্দ্র বসু নিজে, সেই সময় যখন আসাম থেকে তার কাছে ডাক আসলো, তার কাছে আহ্বান আসলো, জরুরি আহ্বান, তিনি সমস্ত জরুরি কাজ ফেলে রেখে, সমস্ত জরুরি মিটিং স্থগিত রেখে খুব দ্রুত এসে পৌঁছালেন তদানীন্তন আসামের শিলং শহরে। ঘটনার সূত্রপাত 1 বছর আগে 1937 সালে। সে সময় ব্রিটিশ সরকার শাসনকার্য পরিচালনার জন্যে একটা বিশেষ অনুমতি দিয়েছিল। বলেছিল ভারতের বিভিন্ন প্রাদেশিক রাজ্যগুলিতে আংশিক স্বায়ত্তশাসন কায়েম করা হবে এবং এই স্বায়ত্তশাসনের জন্য গণভোট করে রাজ্যগুলি নিজেদের রাজ্যে মন্ত্রিসভা গঠন করতে পারবে। অর্থাৎ রাজ্যগুলিতে স্বায়ত্তশাসনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে গণভোট করার অনুমতি তারা দিয়েছিল। বলা বাহুল্য, ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তের পর আসামে নির্বাচন হলো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করল যুযুধান 2 রাজনৈতিক দল, মুসলিম লীগ এবং কংগ্রেস। ভোটের পর দেখা গেল ভারতের অন্য 7টি প্রদেশে কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও আসামে কংগ্রেস 138টি আসনের মধ্যে এককভাবে সংখ্যাগরিষ্ঠ হয়ে পেল 38টি আসন, অথচ সরকার গড়ার জন্য চাই আরও 2টি আসন। ইতিমধ্যে মুসলিম লীগ নেতা সাদুল্লাহ সাহেব অন্যান্য মুসলিম দলগুলিকে একত্রিত করে তৈরি করলেন ইউনাইটেড মুসলিম পার্টি এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন। গভর্নর সাদুল্লাহ সাহেবকে আহ্বান করলেন সরকার গড়তে। মুসলিম লীগের কোয়ালিশন সরকার প্রতিষ্ঠিত হলো আসামে এবং সাদুল্লাহ সাহেব প্রধানমন্ত্রী হলেন। তখন মুখ্যমন্ত্রীদের কিন্তু প্রধানমন্ত্রী বলা হতো। প্রধানমন্ত্রী হয়েই সাদুল্লাহ সাহেব একটা গোপন এজেন্ডা নিয়ে সারা রাজ্য জুড়ে একটা প্রকল্পের কথা তিনি ঘোষণা করলেন। প্রকল্পটির নাম হলো গ্রো মোর ফুড। এই প্রকল্প অনুসারে তিনি পূর্ববঙ্গের রংপুর, নোয়াখালী, ময়মনসিংহ ইত্যাদি জায়গা থেকে অজস্র মুসলিম পরিবারকে সম্পূর্ণ সরকারি খরচে আসামে নিয়ে এসে তাদেরকে তিনি বসবাসের ব্যবস্থা করে দিলেন। গোপন এজেন্ডা ছিল এটাই যে আসামে মুসলমান ধর্মের মানুষদের সংখ্যাধিক্য ঘটিয়ে মুসলিম লীগের জয়যাত্রাকে অক্ষুণ্ণ রাখা এবং মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে যখন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র তৈরি হবে, আসামকে সেই রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা। বলা বাহুল্য, খুব দ্রুত কংগ্রেস সাদুল্লাহ সাহেবের সেই উদ্দেশ্যকে বুঝতে পেরেছিল এবং কিছুদিনের মধ্যেই সাদুল্লাহ সাহেবের মুসলিম লীগ নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের বিরুদ্ধে তারা 4 দফা অনাস্থা প্রস্তাব আনে। অনাস্থা প্রস্তাবের যুক্তিগ্রাহ্য জবাব না দিয়ে সাদুল্লাহ সাহেব হঠাৎ গভর্নরের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। নিয়ম অনুযায়ী এবার গভর্নর বিরোধী পক্ষের কংগ্রেস নেতা গোপীনাথ বরদলুইকে মন্ত্রিসভা গঠনের জন্য আহ্বান জানালেন। 1938 সালের 18ই সেপ্টেম্বর নতুন মন্ত্রিসভা গঠনের তারিখ নির্দিষ্ট হয়ে যায়। ইতিমধ্যে আচমকা বেঁকে বসলেন সাদুল্লাহ সাহেব। বললেন ইউরোপীয় যে পরিষদের যে ইউরোপীয় বিধায়করা আছে তাদের সাহায্যে তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন। গভর্নর আবার সাদুল্লাহ সাহেবের দিকে ঝুঁকলেন। তা আসামের এই রকম টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি দেখে দিল্লির কেন্দ্রীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে কংগ্রেস সাংসদ মৌলানা আবুল কালাম আজাদকে দ্রুত আসামে পাঠানো হলো। তিনি আসামের গ্রাউন্ড রিয়ালিটিকে পর্যবেক্ষণ করে উপলব্ধি করলেন যে কংগ্রেস আসামে যে 2টো সিটের অভাবে মন্ত্রিসভা গঠন করতে পারছে না, সেই 2টো সিট কোনোভাবেই কংগ্রেসের পক্ষে আনা কোনোভাবেই কিছুতেই সম্ভব নয়। শিলংয়ে কংগ্রেস কর্মীদের সঙ্গে মিটিংয়ের পর তিনি পাবলিকলি স্টেটমেন্ট করলেন, খালি ভিত্তি মে ইমারত নেহি হোতা হ্যায়, নো বিল্ডিং কুড বি ইরেক্টেড
উইদাউট এ ফাউন্ডেশন। সুতরাং কংগ্রেস সাংসদ মৌলানা আবুল কালাম আজাদ তিনি কংগ্রেসের দলীয় সংখ্যালঘুতা বিচার করে আসামে কংগ্রেস মন্ত্রিসভা গঠনে কোনো অনুমতি দিলেন না। গভর্নর সে কথায় মান্যতা দিলেন। অন্যদিকে উৎফুল্ল হয়ে উঠলেন সাদুল্লাহ সাহেব। তা এই রকম একটা চূড়ান্ত অসহায় অবস্থায় পরিত্রাতা হিসাবে সুভাষচন্দ্র বসুকে ফোন করলেন কংগ্রেস দলের ট্রাইবাল লীগের দুই নেতা গোপীনাথ বরদলৈ এবং বিষ্ণুরাম মেধি। সুভাষচন্দ্র বসু তখন কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি। আসামের ডাক শুনেই তিনি সমস্ত জরুরি কাজ স্থগিত রেখে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় 1938 সালের ওই সেপ্টেম্বর মাসেই শিলংয়ে এসে পৌঁছালেন। সমস্ত ঘটনা শুনে তিনি দ্রুত দলের সমস্ত বিধায়ককে এবং অন্যান্য দলের নেতাদের, বিশেষ করে উপজাতি নেতাদের, তিনি সবাইকে একটা সভায় আমন্ত্রণ জানালেন। তার ডাক পেয়ে কাছাড়, করিমগঞ্জ, শ্রীহট্ট, ধুবুরি, গৌরীপুর, খাসিয়া, জয়ন্তিয়া পাহাড়ের উপজাতীয় সব নেতারা হাজির হলেন। বলা বাহুল্য, সেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু তার অসাধারণ ব্যক্তিত্ব, বাগ্মিতা, কূটনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা এবং যুক্তিপূর্ণ আলোচনায় সকলের মন তিনি জিতে নিয়েছিলেন। সবাইকে তিনি বোঝালেন যে আসামে কোনোভাবেই মুসলিম লীগের সরকার গড়তে দেওয়া চলবে না। মুসলিম লীগ যদি সরকারে চলে আসে তাহলে অস্তিত্বহীন হয়ে পড়বে আসামের বাকি সমস্ত সম্প্রদায়। ভবিষ্যতে মুসলিম লীগ তাদের তৎপরতায় যদি আলাদা কোনো রাষ্ট্র গঠিত হয় তাহলে ভারতের মধ্যে আসামকে আর বেঁধে রাখা যাবে না। তিনি আরও বুঝিয়েছিলেন যে ধর্মের ভিত্তিতে ক্ষমতা দখল, বিভাজন, রাজ্য শাসন মোটেই আসামের সংস্কৃতি বা আদর্শ হতে পারে না। একথাও তিনি বলেছিলেন যে জাতীয় কংগ্রেসের নীতি হল সকলের সমান অধিকার। সেই নীতি মেনেই আসামের মন্ত্রিসভা গঠিত হোক। বলা বাহুল্য, এই অস্থিরতার পিছনে যে ইংরেজদের প্রচ্ছন্ন মদত রয়েছে তাও তিনি সকলকে বোঝাতে সক্ষম হয়েছিলেন। তার সেই অসাধারণ বক্তব্যের পরে কংগ্রেসের প্রয়োজনীয় দুটো সিটের সমর্থন পেতে আর অসুবিধা হলো না। এরপরেই নেতাজি সুভাষচন্দ্র বসু সবাইকে অবাক করে দিয়ে তার মাস্টার স্ট্রোক দিলেন। শিলং থেকে দিল্লিতে সরাসরি ভাইসরয়কে তিনি ফোন করে বললেন, গভর্নরের পক্ষপাতিত্বের জন্য অসমে এখন সরকার ছাড়াই শাসন চলছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী অসমে কংগ্রেসের শপথ গ্রহণ যদি 18 সেপ্টেম্বর নির্ধারিত দিনে না হয় তবে জাতীয় কংগ্রেস এই অসাংবিধানিক প্রক্রিয়া মেনে নেবে না এবং প্রয়োজনে ভারতের অন্যান্য রাজ্যের কংগ্রেস মন্ত্রিসভাও এর প্রতিবাদে পদত্যাগ করবে। অবশেষে নেতাজি সুভাষচন্দ্রের তেজ ও জেদের সামনে মাথা নোয়াতে বাধ্য হলেন আসামের গভর্নর। দিল্লি থেকে ভাইসরয়ের নির্দেশ আসলো, আর সেই নির্দেশ অনুসারে পরের দিনই উঠে গেল গভর্নরের স্থগিতাদেশ। কংগ্রেসকে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য আহ্বান জানালেন গভর্নর। কংগ্রেসের ট্রাইবাল নেতা গোপীনাথ বরদলৈ, তার নেতৃত্বে কংগ্রেসের কোয়ালিশন দল আসাম মন্ত্রিসভায় শপথ নিল। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই মাস্টার স্ট্রোক, এই ঐতিহাসিক ঘটনা নিয়ে খবরের কাগজে লেখা হলো, সুভাষচন্দ্র তার তীক্ষ্ণ দূরদর্শিতা দিয়ে 1938 সালে যে আশঙ্কা করেছিলেন সেটাই 1947 সালে দেশভাগের সময় অসমের নেতারা হাড়ে হাড়ে বুঝেছিলেন। সেদিন সুভাষচন্দ্র ভাইসরয়কে ফোন করে চাপ সৃষ্টি না করলে আজকের আসামের স্থান হয়তো হতো অন্য দেশের মানচিত্রে। এই এপিসোড শেষ করার আগে আমি আপনাদের দুটো সংশ্লিষ্ট ঘটনা আমি জানাতে চাই। তা হলো এই যে, 1 নম্বর ঘটনা, আসাম ইস্যুকে কেন্দ্র করে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে মৌলানা আবুল কালাম আজাদের মতবিরোধ তীব্র হয়েছিল। এতটাই তীব্র হয়েছিল যে মৌলানা আবুল কালাম আজাদ তিনি কংগ্রেসের পার্লামেন্টারি কমিটি থেকে তিনি পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছিলেন, যদিও তিনি পদত্যাগ করেননি। আর ঘটনা 2, আসামে কংগ্রেস মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে সমর্থন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর পাশে এসে দাঁড়িয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং
এবং মহাত্মা গান্ধী। যদিও সেই সময় গান্ধীজির সঙ্গে নেতাজির মতবিরোধ, মতাদর্শগত বিরোধিতা চূড়ান্ত পর্যায়ে ছিল, তবুও গান্ধীজি আসাম ইস্যুতে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে ভূমিকা, সেই ভূমিকাকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি। দেখা হবে এইরকমই কোনো নতুন কোনো নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন। নমস্কার।